করোনা ভাইরাস। কোভিড-19-এ প্রতিনিয়তই মৃতের সংখ্যা বাড়ছে, সংক্রমণের সংখ্যা বাড়ছে। বাংলাদেশেও একই অবস্থা। দর্শক, করোনার সব খবর, আপডেট, পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আপনাদের সাথে আছি আমি নুসরাত বৃষ্টি। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 34 জনের মৃত্যু হয়েছে, আর নতুন করে শনাক্ত হয়েছে ৩,৫০৪ জন রোগী। এ নিয়ে করোনায় মোট মৃত্যু ১,৬৯৫ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়েছে, পূর্ব রাজাবাজারের মতো রাজধানীর ওয়ারিতে পরীক্ষামূলক লকডাউনের জন্য চিঠি দেয়া হয়েছে। জানানো হয়, জোনিং পদ্ধতি নিয়ে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর। গত 24 ঘন্টায় শনাক্তের তুলনায় মৃত্যুহার ১.27%। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫,১৫৭টি। এখন পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১,৩৩,৯৭৮। গত 24 ঘন্টায় পরীক্ষার তুলনায় শনাক্তের হার 23.12%, আর সুস্থ হয়েছেন ১,১৮৫ জন, যা শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০.৫৪%। শনাক্ত হয়েছে ৩,৫০৪ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার 23.12%। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৪ জন এবং এ পর্যন্ত ১,৬৯৫ জন। ঢাকা মহানগরীর ওয়ারির নির্ধারিত এলাকা চিহ্নিত করে সেখানে পরীক্ষামূলক রেড জোন বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। রাজধানীতে রেড জোন চিহ্নিত করা নিয়ে ধোঁয়াশা কাটছে না। মহাপরিচালক জানালেন, আগের ঘোষণা করা ৪৫ এলাকার সব জায়গায় বাস্তবায়ন হচ্ছে না রেড জোন। এর মধ্যে চলছে রেড জোনের সংজ্ঞা বদলের কাজ। তৈরি হচ্ছে নতুন দিক নির্দেশনাও। নতুন নিয়মে রেড জোনেও খোলা থাকবে দোকানপাট, চলবে অর্থনৈতিক কর্মকাণ্ড। নতুন তালিকা পেতে অন্তত ২ সপ্তাহ সময় লেগে যেতে পারে। আর এ নিয়ে জাতীয় টেকনিক্যাল কমিটির সাথেও কথা বলেছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা। ১,৬০,০০০ জন আক্রান্ত যেখানে, মহানগরে সে এলাকা রেড জোন। ২১ দিনের সাধারণ ছুটি, কার্যত বন্ধ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। থাকবে পর্যাপ্ত নমুনা পরীক্ষার ব্যবস্থা। ১৪ জুন রাজধানীতে এমন ৪৫ এলাকা চিহ্নিত করে তালিকা দেয় জাতীয় টেকনিক্যাল কমিটি। বাস্তবায়নে সিটি কর্পোরেশন। আক্রান্তের অবস্থান ধরে সুনির্দিষ্ট ম্যাপ চান ২ মেয়র। পেরুচ্ছে প্রায় ১.৫ সপ্তাহ, খবর নেই সে ম্যাপের। ততদিনে ওই ম্যাপিং ছেড়ে রেড জোনের নতুন গাইডলাইন আর তালিকার অপেক্ষায় অধিদপ্তর। বিধিনিষেধে আসছে বড়সড় পরিবর্তন। বিষয়টা হলো যে এখানে একটা কনফিউশন তৈরি হয়েছে, কোন কোন জায়গায় রেড জোন হবে এই রকমের আসলে তালিকা ফাইনাল করা হয়নি। তো এখন হলো কাট অফ নতুন চেঞ্জ হবে, ক্রাইটেরিয়া নতুন চেঞ্জ হবে। রেড জোনে হলো যদি কোনো শিল্প কারখানা বা বড় ওই ধরনের কোনো জিনিস থাকে যেখানে অনেক মানুষ কাজ করে, সেইগুলো অর্থনৈতিক কর্মকাণ্ড ওখানে হলো চালু থাকতে হবে। ৪৫টা এলাকা কিন্তু না, আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছি, মানে আমাদের মন্ত্রণালয় পাঠাচ্ছে এবং তারপরে স্থানীয় সরকার মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন মিলে তারা হলো এটা শুরু করবে। আমাদের সাথে আমাদের কথা হচ্ছে, ১ সপ্তাহের মধ্যে হবে কিনা সেটা বলতে পারছি না। কড়াকড়ি বিধিনিষেধ থেকে সরে গাইডলাইনে শিথিলতার কি কারণ? রাজাবাজারে যে বুথ স্থাপন করছি সেটা অন্য জায়গা থেকে নিয়ে এসে এখন যদি ৬০টা একবারে শুরু হয়, তা ৬০টা বুথ করার মতো, তাড়াতাড়ি করার মতো কি আছে, সক্ষমতা আছে? ৬০টা এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সবকিছু একসাথে করার ব্যাপারটা চিন্তার বিষয় না? সেক্ষেত্রে শিগগিরই সুনির্দিষ্ট ম্যাপ পাচ্ছে না ২ সিটি কর্পোরেশন। আগের তালিকার ডাটাবেজে আক্রান্তদের বেশিরভাগেরই ছিল না স্পষ্ট ঠিকানা। যারা টেস্টটা করছে দেখা যাচ্ছে ফুল অ্যাড্রেস দিচ্ছেন না, ফোন নাম্বারটা হলে যে ভুল দিচ্ছেন। এই কারণে কিন্তু কিছুটা হলে তো আমাদের একটু বিলম্ব হচ্ছে, কারণ যদি অ্যাড্রেসটা পাওয়া যাচ্ছে না। ওটা হলো একটা ইনিশিয়াল একটা কাজ করেছিল, তখনকার যে কাট অফ পয়েন্ট সেই অনুসারে একটা তৈরি করেছিল, বাট ইট ওয়াজ নট এ ফাইনাল ডিসিশন। সকাল থেকে খবর প্রচারের পর দুপুরে স্বাস্থ্য বুলেটিনে আনুষ্ঠানিক অবস্থান জানায় অধিদপ্তর। এডিজি বলেন, সরকারের সব পক্ষের সমন্বয়ে রেড জোন ইস্যুতে কাজ করছে জাতীয় টেকনিক্যাল কমিটি। পরামর্শ কমিটির গাইডলাইন অনুসারে এবং স্থানীয় পরিস্থিতি বিশ্লেষণ করে যেখানে যেমন তেমনভাবেই প্রয়োজনে রেড জোন বাস্তবায়নের কাজ চলমান আছে। চলমান এ টানাপোড়েনে জোন, তালিকা, বিধিনিষেধ আর গাইডলাইন ইস্যুতে বিভ্রান্তি কাটেনি ঢাকাবাসীর। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।
এদিকে লকডাউন বাস্তবায়নের ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সকালে রাজধানীর খিলক্ষেতে একটি খালের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেছেন, লকডাউন বাস্তবায়নে তারা প্রস্তুত। রেড জোন চিহ্নিত করে স্বাস্থ্য অধিদপ্তরকে আর কালক্ষেপণ না করার আহ্বান জানান ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। ঘনত্ব বিবেচনায় নিয়ে পূর্ব রাজাবাজারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে লকডাউন বাস্তবায়ন করা হবে বলেও জানিয়েছেন তিনি। আমরা হলাম যে বাস্তবায়নের কাজে, আর রেড জোন কোনটা হবে না হবে, কারণ আমাদের তো কোনো তথ্য নাই। ওনারা আমাদের জানাক, হয়তো আমাদের সাথে যদি কনসাল্ট করে, উইল গিভ আওয়ার ইমপ্রেশন, আমরা আমাদের মতামত দিতে পারি, বাট ডিসিশন ইজ বিলংস টু হেলথ মিনিস্ট্রি। কালক্ষেপণ না করে আমাদের সাথে আপনারা বসে আমাদেরকে ম্যাপিংগুলো নিয়ে আলাপ করেন, কোন এলাকাটাতে করবেন, সেই এলাকার সবাইকে নিয়ে কাজ করতে হবে। মহৎ কাজ, প্লাজমা দান, এগিয়ে আসুন, বাঁচবে প্রাণ, এই স্লোগানে করোনা রোগীদের চিকিৎসা সহযোগিতায় যাত্রা শুরু করলো দেশের প্রথম প্লাজমা সাপোর্ট সেন্টার। দুপুরে গুলশানে নগর ভবনে প্লাজমা সেন্টারের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। বলেন, প্লাজমা দাতা গ্রহীতার মধ্যে সংযোগ তৈরি করাই এই সেন্টারের লক্ষ্য। দেশে প্রাণঘাতী করোনা প্রতিরোধে চলছে প্লাজমা থেরাপির ক্লিনিক্যাল ট্রায়াল। তবে অল্প বিস্তর অনলাইন ক্যাম্পেইন ছাড়া প্লাজমা ডোনেটের নেই সুব্যবস্থা। এমন প্রেক্ষাপটে দেশে প্রথমবারের মতো চালু হলো প্লাজমা সাপোর্ট সেন্টার, যার প্রতিপাদ্য মহৎ কাজ, প্লাজমা দান, এগিয়ে আসুন, বাঁচবে প্রাণ। প্লাজমা সেন্টারের সাথে যুক্ত হয়েছে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, বাঁধন ফাউন্ডেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, গাজী গ্রুপ, সবাই মিলে সবার ঢাকা, oloel.com সহ আরও কিছু প্রতিষ্ঠান। লক্ষ্য, করোনাজয়ী যোদ্ধা আর আক্রান্তের মাঝে মেলবন্ধন তৈরি করা। প্লাজমা একটা সাহসের নাম। এখন এই করোনা মোকাবেলা করার জন্য আমাদের সাহস করেই মোকাবেলা করতে হবে, এবং সেটি করতে গেলে জনগণের তরফ থেকে তাদের দুই পক্ষকে, যিনি প্লাজমা দান করতে চান এবং যিনি প্লাজমা পেতে চান, এই দুই পক্ষের মধ্যে যোগাযোগ ঘটানোর কাজটি সাংবাদিকই করবেন, এবং যেহেতু সাংবাদিক করবেন, ফলে আমরা এই রোলটি নিতে চাই। এই প্ল্যাটফর্মের উদ্বোধন করে ঢাকা উত্তর সিটির মেয়র জানিয়েছেন, অসাধু চক্র ঠেকাতে সোচ্চার থাকবে প্লাজমা সাপোর্ট সেন্টার। ডাক্তার থেকে প্রেসক্রিপশন না নিয়ে আসলে কাউকে আমরা প্লাজমাটা দিব না। আমাদেরকে যিনি প্লাজমা দিবেন উনিও কিন্তু জানতে পারবে যে প্লাজমাটা কে পাচ্ছে, এবং প্লাজমাটা যিনি নিচ্ছেন উনিও জানতে পারবে প্লাজমাটার ডোনারটা কে। আশানুরূপ ফল দেয় করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি দিচ্ছে সাহস। মানব সেবার সুযোগ বারবার আসে না, সেই কারণে আমরা নিজেদের সংগঠনের সদস্যদের বাইরেও অন্যান্য মানুষদের যতটুকুই সম্ভব পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আসুন আমরা সবাই, জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে এই দুর্যোগে আমরা সবাই এক হয়ে কাজ করে জীবন রক্ষায় যারা প্লাজমা নিতে ও দিতে চায় তাদের জন্য শনিবার থেকে এই কাজ শুরু হয়েছে এই সেন্টারের। রুবায়েত হাসান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। আপনাকে আমাদের করোনা আপডেটে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানতে চাই আপনার জেলার খবর। পঞ্চগড়ে করোনা সংক্রমণের হার কেমন এবং সেখানকার সাধারণ মানুষকে কতটুকু সচেতন করা গেছে? অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমি বলবো যে আমাদের করোনা পরিস্থিতি বেশ ভালো। এখন আমাদের 11 লক্ষ পপুলেশন রয়েছে পঞ্চগড়ে, কিন্তু তার মধ্যে টোটাল সংক্রান্ত হয়েছে 134 জন। আর এই 134 জনের মধ্যে কিন্তু সুস্থ হয়েছেন 96। তো মৃত্যুবরণ করেছেন 3 জন, এবং যে 3 জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে একজনের বয়স ছিল 85 এবং তার অনেকগুলো কমপ্লিকেশন ছিল সাথে, তিনি মৃত্যুবরণ করেছেন। একজন ঢাকা থেকে কিডনি রোগী ছিলেন, সেই অবস্থায় তিনি পঞ্চগড়ে এসেছেন এই একজন, এবং আরেকজন করোনা সন্দেহে মৃত্যুবরণ করেন একজন বীর মুক্তিযোদ্ধা। এই 3 জন আমাদের মৃত্যুবরণ করেছেন চিকিৎসার বাইরে থেকে। আর 96 আমাদের রিলিজ হয়েছেন 134 জন চিকিৎসার বাইরে থেকে, আর 96 আমাদের রিলিজ হয়েছেন 134 জনের মধ্যে। তো বর্তমানে আমাদের ট্রিটমেন্টে রয়েছেন 36। তো এই হচ্ছে করোনা পরিস্থিতি, এবং আমি মনে করি যে এটা প্রতিদিন একটু একটু ভালো হচ্ছে।
প্রতিদিন ভালো হচ্ছে, তার মানে মানুষজনের মধ্যে নিশ্চয়ই সচেতনতা বৃদ্ধিও পাচ্ছে। লকডাউন যদি না মানা হয় সেক্ষেত্রে কোনো কড়াকড়ি কিংবা শাস্তির বিধান রয়েছে কিনা একটু জানাবেন, এবং এটি বাস্তবায়নে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে প্রশাসনকে? হ্যাঁ, কড়াকড়ি ব্যবস্থাটা আসলে আপনি যেটা বলেছেন যে সচেতনতা, এই জায়গাটিকে আমরা প্রথমে অ্যাড্রেস করেছিলাম একেবারে মার্চের প্রথম সপ্তাহে, যখন প্রথম বাংলাদেশ অফিসারের নেতৃত্বে আমরা জনসভা করেছি, সেখানে জানিয়েছি আমাদের যারা জনপ্রতিনিধি রয়েছেন তখনও কিন্তু আমাদের করোনা শনাক্ত হয়নি, মানে জেলা পর্যায়ে ঢাকার বাইরে। এবং এরপরেই তখনও কিন্তু আমাদের করোনা শনাক্ত হয়নি, মানে জেলা পর্যায়ে ঢাকার বাইরে। এবং এরপরেই যখন ঢাকায় প্রথম করোনা শনাক্ত হলো, তখনই আমরা জনগণকে জানালাম যে শুধুমাত্র আইসোলেশনই পারে আমাদেরকে বাঁচাতে। এবং এটার জন্য প্রচুর প্রচার করা হলো। আমরা লিফলেট করেছি, 1 লাখ লিফলেট, আমরা পোস্টার করেছি। তারপরে আমরা যে লোকাল যে সিটি কেবল রয়েছে, ডিশের যে লাইনটি রয়েছে, সেখানে আমরা প্রচার করেছি। অর্থাৎ প্রচারের মাত্রাটা আমাদের খুব বেশি হয়েছে। এছাড়াও কিন্তু আমরা বাজার, হাট বাজার, গ্রোথ সেন্টার, সেখানে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, সেনাবাহিনী, তাদের সকলের সমন্বয়ে আমরা যাতে জনসচেতন করা যায় বা জনবিচ্ছিন্ন করা যায়, এটা আমরা চেষ্টা করেছি। এবং আপনি যেটা বলছেন যে শাস্তির বিধান তো অবশ্যই রয়েছে। আমাদের মোবাইল কোর্ট চলছে। জি, মোবাইল কোর্ট চলছে। আপনি একটি বিষয় বলছিলেন যে আইসোলেশন নিশ্চিত করছেন। আসলে পরীক্ষা করাটাও তো খুব জরুরি, কারণ করোনা পরীক্ষা না করলে তো সংক্রান্ত কী হারে হলো তা জানা যাবে না। আর করোনা পরীক্ষার জন্য রংপুর কিংবা দিনাজপুরের উপরেই রোগীদেরকে নির্ভর করতে হচ্ছে। সেক্ষেত্রে আপনার জেলায় পিসিআর ল্যাব স্থাপনের কোনো পরিকল্পনা আছে কি? আসলে পিসিআর ল্যাবটি এটি আসলে সরকারের পরিকল্পনা। এটা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ডিজি অফিস থেকে এটা বাস্তবায়ন করা হচ্ছে। আমি আমাদের যে সিভিল সার্জন রয়েছেন তার সাথে আমি এই বিষয়ে কথা বলেছি। সিভিল সার্জন মহোদয় আমাকে জানিয়েছেন যে আসলে পিসিআর ল্যাবের বিষয়টা আমাদের হাতে নেই, এটা আমরা প্রত্যেক জেলায় জেলায় করার জন্য ইতিমধ্যে শুনছি যে এটা করা হবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে। কিন্তু এখনো কিন্তু আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানানো হয়নি যে পঞ্চগড়ে স্থাপন করা হচ্ছে কিনা বা আমাদের কোনো ইনিশিয়েটিভ নিতে হবে কিনা। এটা অধিদপ্তর থেকে এখনো ফর্মালি আমাদেরকে জানায়নি। নিশ্চয়ই এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হলে তা বাস্তবায়ন করা হবে বলে আশা করছি। সাবিনা ইয়াসমিন, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। ভালো থাকবেন আপনি। দর্শক, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। একটা বিরতিতে যাচ্ছে, এক্ষুনি ফিরে আসছি, সাথে থাকুন। আবার আমন্ত্রণ করোনা আপডেটে প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন না হলে মহা বিপর্যয়ে পড়তে পারে বাংলাদেশ, এমন শঙ্কার কথা জানিয়েছেন গণস্বাস্থ্য ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তার মতে গ্রামগঞ্জে ব্যাপক হারে করোনা ছড়িয়ে পড়লে জটিল হবে পরিস্থিতি, ঝুঁকিতে পড়বে লাখ লাখ মানুষ। আর তখন কতটা নিয়ন্ত্রণ করা যাবে সেটাই উদ্বেগের বড় কারণ। আমাদের সহকর্মী শরীফুল ইসলাম খানের সাথে আলাপে তিনি বলেছেন, করোনা মোকাবেলার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে সাহস। নিজের করোনা মুক্তি ও দেশ নিয়ে ভাবনার কথাও বলেন এই মুক্তিযোদ্ধা। বয়স আর নানা অসুস্থতায় ক্লান্ত পরিশ্রান্ত শরীর, কিন্তু মনের ভেতর 25-30-এর তারুণ্য। প্রায় 80 বছর বয়সেও অসম্ভব প্রাণশক্তি তার। করোনা জয়ের পরদিনই ছুটে যান বনানী কবরস্থানে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মরদেহ দেখতে। অসুস্থ অবস্থাতেই সারাক্ষণ ভাবছেন সাধারণ মানুষের কথা, লিখছেনও তাদের নিয়ে। এত সংকট আর শঙ্কার মধ্যেও কিভাবে পান এমন প্রাণশক্তি? মুক্তিযুদ্ধ, মানুষের ভালোবাসা, আর তারপরে অনেক কাজ বাকি আছে আমার, ওটাই আমার প্রাণশক্তি। করোনা বিজয়ী বীর বলে সম্বোধন করতেই স্বভাবসুলভ ভঙ্গিতে শিশুদের মতো হেসে ওঠেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। করোনা মুক্তির গল্প বলতে বলতে অবলীলায় বলেন অজানা অনেক কথা। অসংখ্য মানুষের ভালোবাসা এবং গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমি করোনার গ্রাস থেকে ফিরে এসেছি। চিকিৎসকরা এরা আমার জন্য ভয় পেয়ে খালি দামি দামি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছেন, যেটা ব্যবহার করার দরকার ছিল না। আর তাছাড়া ওষুধের মূল্য সরকার নির্ধারণ করতে না পারায়
এরা 50 টাকার ওষুধকে 600 টাকায় কিনতে হয়েছে। করোনা শনাক্তের পর সাহস ধরে রাখাই সবচেয়ে বড় হাতিয়ার বললেন ডাক্তার জাফরুল্লাহ। বেঁচে থাকার অদম্য ইচ্ছাই বাঁচিয়ে রাখবে মানুষকে। করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে হলে সবসময় সাহস থাকতে হবে, ভয় পেলে চলবে না, নিজের দেশের চিকিৎসার প্রতি আস্থা থাকতে হবে, একগাদা ওষুধ খেতে হবে না, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক খেতে হবে না, তবে খাওয়া দাওয়া করতে হবে। এদের সেবা দরকার, নার্সিং সেবা দরকার। যারা নার্স আছে তাদের ভয় পেলে চলবে না, তাহলেই আমরা এই যুদ্ধে জিতব। রাজনীতি অর্থনীতির বাইরেও নানা ইস্যুতে কথা বলেন তিনি। সবচেয়ে বেশি বলেন সম্ভাবনার কথা, যদিও শেষ দিকে শঙ্কার কথা বলেছেন, এমনকি দিয়েছেন মহাবিপর্যয়ের সতর্কবার্তা। বাংলাদেশের এই চিকিৎসা ব্যবস্থার পরিবর্তন না হলে আমরা মহা দুর্যোগে পড়বে, এটুকুই বলতে পারি আমরা। আমার বড় ভয়, এটা যখন গ্রামগঞ্জে ছড়িয়ে পড়বে তখন লক্ষ লোকেরই সেটাকে ঠেকাবো কী করে জানি না। সবকিছুর পরও সুদিন ফেরার স্বপ্নে বিভোর ডাক্তার জাফরুল্লাহ। চোখে মুখে ৭১ সালের বিজয়ের আনন্দ। এখনো ভাবেন সাম্য আসবে, অন্তত সমান সুযোগ নিশ্চিত হবে শিক্ষা স্বাস্থ্যের মতো মৌলিক ইস্যুতে। আমরা কেবল পথ দেখাতে পারি, কিন্তু মূল দায়িত্ব সরকারের। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। জ্বর শ্বাসকষ্ট নিয়ে মাদারীপুর সহ 5 জেলায় 5 জন মারা গেছেন। মাদারীপুরের সদর হাসপাতালে আইসোলেশনে মৃত্যু হয়েছে 62 বছর বয়সী এক বৃদ্ধের। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় বেশ কিছুদিন ধরেই জ্বর শ্বাসকষ্টে তিনি ভুগছিলেন। অবস্থার অবনতি হলে শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়, পরে মারা যান তিনি। দিনাজপুরের বিরামপুরে জ্বর শ্বাসকষ্টে মারা গেছেন 60 বছর বয়সী এক বৃদ্ধ। এরই মধ্যে মৃতের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এছাড়া একই উপসর্গে খুলনা, গাজীপুর, রাঙামাটিতে আরও 3 জনের মৃত্যু হয়েছে। বাগেরহাটে করোনা রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। সেই তুলনায় নমুনা সংগ্রহের হার একেবারেই কম। আর ফলাফল পেতেও অপেক্ষা করতে হচ্ছে 12 থেকে 20 দিন পর্যন্ত। স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রেও মানুষের আগ্রহ কম। প্রশাসনিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি জেলায় একটি পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাগেরহাটে করোনা রোগী শনাক্তের সংখ্যা 150 ছাড়িয়েছে। এর মধ্যে গেল এক সপ্তাহে শনাক্ত হয়েছে 100-র কাছাকাছি। করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়লেও নমুনা সংগ্রহ হচ্ছে একেবারেই কম। প্রতিদিন মাত্র 40 থেকে 50 জনের নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্য বিভাগ। তার উপর ফলাফল পেতে অপেক্ষা করতে হচ্ছে 12 থেকে 20 দিন পর্যন্ত। নমুনা পরীক্ষার যে ফলাফল, সেও আজকে প্রায় 10-11 দিন হয়ে যাইতেছে, সে এখনো রেজাল্ট পায় না। রিপোর্টের কথা অনেকেই আস্তে আস্তে দেবে, এইসব রিপোর্ট দিচ্ছেন। বাগেরহাটে সংগ্রহ করা নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় খুলনা মেডিকেল কলেজ আর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। কম নমুনা সংগ্রহ আর ফলাফলের দীর্ঘসূত্রতায় জেলায় বাড়ছে সংক্রমণের ঝুঁকি। স্বাস্থ্যবিধি মেনে চলার চিত্রও হতাশাজনক। 3 সপ্তাহ পরে যদি ফলাফল পাওয়া যায়, তাহলে তো তার কোয়ারেন্টাইনের সময়টিই চলে গেল। সে হয়তো ইতিমধ্যে জানলে হয়তো চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যেতে পারতো ইতিমধ্যে, কিন্তু তাকে তো আমরা সুস্থ হতে দিচ্ছিই না। শুধু তাই নয়, সে চারিদিকে করোনা ছড়াচ্ছে। বাগেরহাট থেকে যদি আমাদের স্যাম্পল পাঠাতে হয় খুলনা যশোর এলাকায়, তাহলে সাধারণ মানুষের পক্ষে কত একটা বিড়ম্বনাকর ব্যাপার হয়ে দাঁড়ায়। এটা আমি মনে করি কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত। একটা ইজিবাইকে 6 জন লোক, ড্রাইভার সহ 7 জন করে এমনভাবে চলে যাতে বাগেরহাটে কোনো দেখার কেউ নাই। করোনা আক্রান্তদের চিকিৎসা দেয়া হয় সদর হাসপাতালে। কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা বিকল থাকায় সংকট রয়েছে অক্সিজেনের। আচ্ছা, অক্সিজেনের কি অবস্থা এখানে? বন্ধ, ওটা এখনো সাপ্লাই হয়নি। আমরা এখানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, ক্লিনার এরা ডিউটি করে যাচ্ছেন, এবং আমরা ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, ক্লিনারদের আলাদা পৃথকভাবে থাকার ব্যবস্থা করেছি। নমুনা সংগ্রহের হার বাড়ানো ও দ্রুত ফলাফল পেতে জেলায় পিসিআর ল্যাব স্থাপনের বিকল্প নেই বলছেন সিভিল সার্জন। সন্দেহজনক ব্যক্তিগুলি তারা কি অবস্থা তারা কি পজিটিভ বা নেগেটিভ আমরা জানতে পারছি না। নেগেটিভ হলে ঠিক আছে, তারা তাদের মতো করে স্বাভাবিক কাজকর্মে ফিরে যাবে। আর যদি পজিটিভ হয়ে থাকে তাহলে সে আমাদের লকডাউনে বা কোয়ারেন্টাইনে থাকবে। কিন্তু এই সিদ্ধান্তটা আমরা নিতে পারিনি যে তাদের রিপোর্টগুলি না পাওয়ার কারণে। তারা জাহিদ হাসান, যমুনা নিউজ।
সিলেটে করোনাকালে মানুষের সেবা করতে গিয়ে জেলা পুলিশের প্রায় 100 খানেক পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। তবে সুষ্ঠু ব্যবস্থাপনা আর সেবায় তাদের বেশিরভাগই সুস্থ। পুলিশ কর্মকর্তারা বলছেন, আক্রান্তদের মনোবল অটুট রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছেন তারা। করোনা সংকটের শুরু থেকেই পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় পুলিশ। সচেতনতা সৃষ্টি, দাফনে সহায়তা, নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেন তারা। এসব কাজ বিরামহীনভাবে করতে গিয়ে আক্রান্ত হন সিলেটের অনেক পুলিশ সদস্য। সংখ্যার হিসেবে যা 100-র কাছাকাছি। কর্মকর্তারা বলছেন, সঠিক সেবা আর সদর দপ্তরের সার্বক্ষণিক সহায়তায় সুস্থ হয়ে উঠেছেন করোনা ভাইরাস আক্রান্ত প্রায় প্রতিটি সদস্যই। এমন কোনো দিন নাই যে আমাদের পুলিশ সুপার মহোদয় আমাদের সাথে কথা না বলছে। যতটুকু সুস্থ তাড়াতাড়ি আমরা হই, এই জন্য পুলিশ সুপারের পক্ষ থেকে আমাদের অনেক সাপোর্ট দেওয়া হয়েছে। কর্মকর্তারা বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া গাইডলাইন অনুযায়ী আক্রান্তদের দ্রুত শনাক্ত করে আলাদা করা হয়েছে। চেষ্টা করা হয়েছে তাদের মনোবল অটুট রাখার। আমরা এখন আমাদের পুলিশ সদস্যদেরকে সুরক্ষা দেওয়ার জন্য সম্ভাব্য যত উপায় আছে আমরা তাদেরকে তাদের ইমিউনিটি ডেভেলপ করার জন্য যে সমস্ত খাবার খেতে হয় এবং কিছু ঔষধপত্র, হোমিওপ্যাথিক ঔষধ বলেন, ইভারমেকটিন ঔষধ, এগুলো আমরা তাদেরকে খাওয়াইছি তাদের যেন একটা ইমিউনিটি ডেভেলপ হয়। সাথে সাথে প্রতিনিধি একটা ক্লোজ সুপারভিশন আমি করেছি। সিলেট রেঞ্জের ডিআইজি বলছেন, যত বাধাই আসুক দুর্যোগকালীন সময়ে মানুষের সেবায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। সাথে সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বানও জানান তিনি। নিজ নিজ সতর্কতা অবলম্বন করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, খুব সতর্কতার সাথে আমাদের দৈনন্দিন কার্যক্রম করা, যেখানে সরকার লকডাউন ঘোষণা করেন সেই লকডাউনের নিয়ম নীতি মেনে চলা, এই কাজগুলো যার যার দায়িত্ব কর্নার থেকে পালন করলে আমার মনে হয় আস্তে আস্তে করোনা দূর হবে। করোনা আক্রান্ত রোগীদের জন্য সুস্থ হয়ে ওঠা পুলিশ সদস্যরা প্লাজমা দিতে প্রস্তুত, জানালেন পুলিশ কর্মকর্তারা। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। আবারও বিরতিতে যাচ্ছি। আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। ফিরছি এক্ষুনি। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। 24 ঘন্টায় বিশ্বজুড়ে রেকর্ড করোনা রোগী শনাক্ত হলো। একদিনে সর্বোচ্চ 1,94,000-এর মতো মানুষের শরীরে মিলল কোভিড-19-এর উপস্থিতি। মোট আক্রান্ত 99 লাখের বেশি। প্রাণহানি ছাড়ালো 4,97,000। শুক্রবারও মারা গেছেন 5,500 মানুষ। 650 মৃত্যুতে যুক্তরাষ্ট্রের প্রাণহানি 1,28,000-এর মতো। সংক্রমণ 25 লাখের বেশি। এদিন সর্বোচ্চ মৃত্যু দেখল ব্রাজিল। প্রাণ গেছে প্রায় 1100 মানুষের। দেশটিতে মোট মৃত্যু 56,000 ছাড়িয়েছে। আক্রান্ত প্রায় 13 লাখ। মেক্সিকোয় মারা গেছেন 7 শতাধিক মানুষ। মোট প্রাণহানি 25,000। আক্রান্ত 2 লাখের বেশি। দারিদ্র্যে বিপর্যস্ত লাতিন ও মধ্য আমেরিকায় মহামারীর কেন্দ্রে নিম্নবিত্ত বিশাল জনগোষ্ঠী। আর এই অবস্থায় ধনী গরিব নির্বিশেষে সবার হাতের নাগালে ভ্যাকসিন পৌঁছাতে চায় WHO। 2021 সালের মধ্যেই 200 কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহের লক্ষ্য এই সংস্থাটির। করোনা এ পর্যন্ত 1,10,000 মানুষের মৃত্যু হয়েছে অঞ্চলটিতে, যার 2/3 ব্রাজিল, মেক্সিকোতে। ফেব্রুয়ারি মার্চে যখন করোনা ভাইরাসের প্রকোপ সবে ঊর্ধ্বমুখী, তখন বিশ্বের বেশিরভাগ দেশের সাথে লকডাউনে যায় ব্রাজিলও। তবে অর্থনীতি মুখ থুবড়ে পড়ায় তুলে নেওয়া হয় বিধিনিষেধ। ফলাফল, জ্যামিতিক হারে সংক্রমণ বাড়তে বাড়তে গেল 8 দিনে রেকর্ড 3 লাখ নতুন করোনা রোগী শনাক্ত। অভিযোগ রয়েছে, মহামারীর শুরুতে ইউরোপ থেকে ছুটি কাটিয়ে ফেরা ব্রাজিলের ধনী শ্রেণী বয়ে এনেছিল ভাইরাসটি, যার বলি এখন সাও পাওলো, রিও ডি জেনেরোর নিম্নবিত্তরা। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে প্রাণহানি 1.5 লাখ ছাড়ালেও কাজে তাদের যেতেই হয়, নইলে ভাইরাসের আগে ক্ষুধায় মৃত্যু অনিবার্য। খুব কঠিন জীবন কাটছে আমার এই ছোট্ট ব্যবসার এই হাল। এর চেয়েও বেহাল আমার জীবন। সামাজিক বৈষম্য আগেই ছিল ব্রাজিলে, মহামারীতে তা আরো প্রকট হয়েছে। মধ্যবিত্তরা বাড়িতে থেকে কাজ করলেও নিম্নবিত্তদের সে সুযোগ নেই। এরাই সংখ্যায় এদেশে বেশি। তাদের থাকা খাওয়ার দায়িত্ব নিতে সরকার ব্যর্থ বলে কোয়ারেন্টাইন ভাঙতে তারা বাধ্য হচ্ছে। ফলস্বরূপ আরো তীব্র হচ্ছে মহামারী। মেক্সিকো, আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, পেরু, চিলি, কলম্বিয়া সহ লাতিন ও মধ্য আমেরিকার প্রায় সব দেশে একই পরিস্থিতি।
আর অঞ্চলটিতে ভাইরাস ছড়ানোর কেন্দ্রস্থল বলা হচ্ছে বড় বড় বাজারগুলোকে। দরিদ্র দেশগুলোর এমন অবস্থায় মহামারী নিয়ন্ত্রণে প্রতিষেধক ছাড়া উপায় দেখছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিকল্পনা নিয়েছে 1.5 বছরের মধ্যে 200 কোটি ডোজ ভ্যাকসিন বাজারজাত করার। যে হারে সংক্রমণ বাড়ছে তাতে জীবন বাঁচাতে এবং ভাইরাস নিয়ন্ত্রণে প্রতিষেধকের বিকল্প নেই। দ্রুততম সময়ে বিপুল পরিমাণ ভ্যাকসিন দরকার। শুধু যাদের সামর্থ্য আছে তারা নয়, প্রতিটি মানুষের হাতের নাগালে পৌঁছাতে হবে ভ্যাকসিন। এদিকে মহামারীর এ পর্যায়ে নতুন সংক্রমণের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়া থেকে ইউরোপে প্রবেশ সাময়িক নিষিদ্ধের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন। নুজহাত কামাল, যমুনা নিউজ। করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজেনে আবারও বিরতিতে যেতে হচ্ছে, এক্ষুনি ফিরে আসছে, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। করোনা পরিস্থিতিতে সংস্পর্শ এড়ানোর জন্য প্রযুক্তির ব্যবহার বেড়েছে। চিকিৎসা কিংবা পণ্য আদান প্রদানে মানুষের বিকল্প রোবট, কৃত্রিম বুদ্ধিমত্তা আর কিছু প্রযুক্তির উদ্ভাবনী হয়েছে করোনা সংকটের চাহিদা মেটাতে। আগের প্রযুক্তিও নতুনভাবে লাগানো হচ্ছে দৈনন্দিন কাজে। করোনা মহামারীতে ক্যাম্পাসে যাওয়া বারণ, তাই সমাবর্তনের বিশেষ দিনে শিক্ষার্থীর পরিবর্তে গাউন পরে হাজির রোবট। ভিডিও কলে সেই রোবটে যুক্ত ছিলেন শিক্ষার্থী, গ্রহণ করেছেন শিক্ষা সনদ। দৃশ্যটি জাপানের বিজনেস ব্রেকথ্রু বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের। দীর্ঘ লকডাউনে রোবটের এমন ব্যবহার হয়েছে অনেক ক্ষেত্রেই। অনেক দেশে করোনার জীবাণুনাশক ছিটাতে রোবটই ছিল প্রধান ভরসা। হাসপাতাল, বিমানবন্দর, শপিং মল সহ জনসমাগম বেশি এমন জায়গায় হরেক রকম রোবট আর ড্রোনের চাহিদা আকাশচুম্বী। পাবলিক প্লেসে সামাজিক দূরত্ব নিশ্চিতেও রোবট ব্যবহারে সাফল্য পেয়েছে উন্নত বিশ্বের দেশগুলো। দীর্ঘদিন বন্ধ থাকার পর পরিবর্তন এসেছে রেস্টুরেন্ট ব্যবসায়। ক্রেতা টানতে খাবার পরিবেশনায় ভিন্নধর্মী সব পরিবর্তন এনেছেন ব্যবসায়ীরা। করোনার এই মহামারীতে মাস্কের কোনো বিকল্প নেই, সেই মাস্কেও এসেছে প্রযুক্তির ছোঁয়া। এই যেমন ইন্দোনেশিয়াতে বোবা ও বধিরদের জন্য স্বচ্ছ প্লাস্টিক জানালা সমৃদ্ধ মাস্ক তৈরি করেছেন এক নারী। মাস্ক পরেই খাওয়া যাবে এমন ভিন্নধর্মী উদ্ভাবন দেখা গেছে ইসরায়েলে। ছোঁয়াচে করোনা থেকে বাঁচতে কমেছে হাতের ব্যবহার, তাই লিফট ও দরজার হাতলে যোগ হয়েছে নিত্য নতুন সব প্রযুক্তি। লকডাউন শিথিল হওয়ায় কর্মক্ষেত্রে ফিরতে হচ্ছে মানুষকে। সংক্রমণ এড়াতে তাই কার্ডবোর্ড বক্সের এমন ব্যবহার। দূর থেকে করোনা ভাইরাস শনাক্তে দারুণ সব প্রযুক্তি দেখেছে বিশ্ব। চশমা কিংবা হেলমেট দিয়ে জনসমাগমে চলছে করোনা শনাক্তকরণ। দক্ষিণ কোরিয়া, আরব আমিরাত ও পাকিস্তানে দেখা মিলেছে ভিন্ন ধর্মী এই চশমা ও হেলমেটের। করোনার কারণে এমনিতেই বিশ্বের কয়েক কোটি মানুষ চাকরি হারানোর শঙ্কায়। সেখানে রোবট কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার এমন ব্যবহার সাময়িক স্বস্তি দিলেও বেকারত্বের সংকট আরও বাড়িয়ে দেবে বলে মত বিশ্লেষকদের। মুজরিবিন তারেক, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে নতুন আক্রান্তদের প্রায় অর্ধেকের বয়স 35 বছরের নিচে। মৃত্যু ঝুঁকি কম হলেও দ্বিতীয় দফায় মহামারী বিস্তারে বড় বাহক হয়ে উঠতে পারে তরুণরা, এমন আশঙ্কা মার্কিন স্বাস্থ্য বিভাগের। বিশ্লেষকরা বলছেন, ব্যাপক সামাজিক যোগাযোগ আর স্বাস্থ্যবিধি মানতে অনীহার কারণেই তরুণদের সংক্রমণ বাড়ছে। যুক্তরাষ্ট্রে করোনা মহামারীর চিত্র অনেকটাই পাল্টে গেছে এখন। সংক্রমণ শুরুর পর 4 মাসে আক্রান্তদের বেশিরভাগই ছিলেন বয়সে প্রবীণ। গত কয়েকদিনে ঠিক তার উল্টো চিত্র, তরুণরাই আক্রান্ত হচ্ছেন বেশি। দেশটিতে কোভিড আক্রান্তদের গড় বয়স 1 লাফে 55 থেকে কমে দাঁড়িয়েছে 35 বছরে। রাজ্যভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ফ্লোরিডায় 15 থেকে 34 বছর বয়সী রোগীর সংখ্যা দাঁড়ায় 31%। অ্যারিজোনায় 60% করোনা আক্রান্তের বয়স 45 বছরের নিচে, যা মার্চে ছিল 40%। বিশ্লেষকরা বলছেন, লকডাউনের বিধিনিষেধ কমার প্রভাবেই বাড়ছে তরুণদের সংক্রমণের হার। এখন বৃদ্ধদের তুলনায় কম বয়সী রোগীরাই বেশি আসছে। এর পেছনে বেশ কয়েকটি কারণ কাজ করতে পারে। কড়াকড়ি শিথিলের কারণে কাজে কিংবা বিনোদনের জন্য বেশি বের হচ্ছে তরুণরা। মৃত্যুর ঝুঁকি বেশি বলে ঘরের বাইরে কম বের হচ্ছেন প্রবীণরা। স্বাস্থ্যবিধি মানার বিষয়েও তরুণদের অনীহা।
40 বছরের কম বয়সীদের নমুনা পরীক্ষার উপর জোর দিচ্ছে মার্কিন প্রশাসনও, যাদের অনেকেই উপসর্গবিহীন। আরেক দফা মহামারীর ভয়াবহতা ঠেকাতে তরুণদের আরও সচেতন হওয়ার আহ্বান হোয়াইট হাউসের করোনা টাস্ক ফোর্সের। মূলত সাবধানতার অভাবেই তরুণরা বেশি সংক্রমিত হচ্ছেন, কারণ সবাই একটি প্রক্রিয়ার অংশ। ভাইরাস হয়তো আপনাকে ঘায়েল করছে না, তবে আপনার মাধ্যমে আরও বহু মানুষের মধ্যে ছড়াচ্ছে, আর তাই সবাইকেই সচেতন হতে হবে। অবশ্য তরুণদের বেশি আক্রান্ত হওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এতে হার্ড ইমিউনিটি অর্জন সহজ হবে বলে মত তার। ফ্লোরিডা, টেক্সাস সহ বেশি সংক্রমিত এলাকাগুলোর তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে আক্রান্তদের বেশিরভাগেরই বয়স 35 বছরের কম। এটা একদিকে আশাব্যঞ্জক বলেই মত বিশ্লেষকদের, কারণ তরুণরা কম ঝুঁকিপূর্ণ। বেশি সংখ্যক তরুণের সংক্রমণের মধ্য দিয়ে দুর্বল হবে ভাইরাস। মাঝে কিছুদিন কমলেও যুক্তরাষ্ট্রে নতুন করে বেড়েছে করোনা সংক্রমণের হার। শুক্রবার রেকর্ড সংক্রমণ দেখেছে দেশটি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিনের এখনকার আয়োজনে পর্যন্ত ছিল। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই নিরাপদে থাকবেন।